অসৎ আচরণ করলে ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরানের সাথে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা সম্পর্কে তাকে জানানো হয়েছে। চুক্তিটি চূড়ান্ত খসড়ার অপেক্ষায় রয়েছেন তিনি। পাশাপাশি ইরানের 14 দফার নতুন শান্তি পরিকল্পনা হাতে পাওয়ার কথা জানান ট্রাম্প। পরিকল্পনাটি শিগগিরই পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। এদিকে হরমুজ প্রণালীতে ইসরায়েলি জাহাজ নিষিদ্ধের পরিকল্পনা করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার জানিয়েছেন, এই নৌপথ ব্যবস্থাপনায় নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছেন তারা। অন্যদিকে ইরানের ওপর অবরোধ আরোপের পর থেকে এ পর্যন্ত দেশটির বন্দরের দিকে যাওয়া 48টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের অচল অবস্থা ভাঙতে নতুন উদ্যোগ নিয়েছে তেহরান। দেশটি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবে ট্রাম্প জানিয়েছেন তিনি এই প্রস্তাবেও অসন্তুষ্ট। ফলে দুই দেশের মধ্যে আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় বাড়ছে সামরিক উত্তেজনা, পাল্টা হামলা প্রস্তুতি এবং আন্তর্জাতিক উদ্বেগ। বিস্তারিত সৃষ্টি ঘটকের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের মধ্যস্থতায় নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, প্রস্তাবের বিস্তারিত প্রকাশ না করলেও এতে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে অবরোধের পর বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও এই প্রস্তাবের খবরে কিছুটা কমেছে দাম। তবে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মাঠের পরিস্থিতিও বলছে দুই পক্ষই সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সে দেয়া তথ্য অনুযায়ী ইরান ইতোমধ্যেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং হামলা হলে বড় ধরনের পাল্টা জবাবের পরিকল্পনা করছে। তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র অল্প সময়ের মধ্যেই তীব্র হামলা চালাতে পারে, আর সেই সুযোগে ইসরায়েলও যুক্ত হতে পারে। বর্তমানে 8 এপ্রিল থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা কমেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য নতুন সামরিক পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই ব্রিফ করেছে সামরিক বাহিনী। এতে অংশ নেন সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফ চেয়ারম্যান ড্যান কেইন। এদিকে ইরানও বসে নেই। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দেশটি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করছে। পেন্টাগন অবশ্য স্বীকার করেছে, ইরানের সব নৌ ক্ষমতা ধ্বংস হয়নি। স্ট্রেট অফ হরমুজে এখনও সক্রিয় রয়েছে দ্রুতগতির ফাস্ট অ্যাটাক বোট। মার্কিন রাজনীতিতেও এ নিয়ে বিতর্ক বাড়ছে। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী কংগ্রেস অনুমোদন ছাড়া যুদ্ধ চালানোর সময়সীমা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্রেটরা। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেসম্যানরা মনে করছেন, ইরান বড় হুমকি এবং তাদের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে সামরিক পদক্ষেপ প্রয়োজন। এই সংঘাতের মধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, পরিস্থিতি প্রতি ঘন্টায় আরও খারাপ হচ্ছে এবং দ্রুত কূটনৈতিক সমাধান জরুরি। সব মিলিয়ে একদিকে নতুন প্রস্তাবে আলোচনার সম্ভাবনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থিতিশীল। কূটনীতি নাকি সামরিক পদক্ষেপ, কোন পথে এগোয় সংকট, সেটাই এখন দেখার বিষয়। সৃষ্টি ঘটক, ৭১। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন রূপ নিয়েছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দ্বন্দ্বে। হরমুজ প্রণালী কার্যত এখন তেহরানের নিয়ন্ত্রণে, যা অস্থির করে তুলেছে বৈশ্বিক জ্বালানি বাজারকে। ৪৭ বছর পর সরাসরি আলোচনায় বসেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। ট্রাম্প প্রশাসনের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণায় সাময়িক গোলাগুলি থামলেও পর্দার আড়ালে চলছে কে কার উপর বেশি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে সেই লড়াই। আরও জানাচ্ছেন ওরিসুল ইসলাম। ক্রমেই ভয়াবহ হচ্ছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি। যদিও ট্রাম্প প্রশাসন অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু স্থায়ী শান্তি এখনও বহুদূর। তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা বা দেশটির সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করা সহ ট্রাম্পের কোনো লক্ষ্যই এখনও পূরণ হয়নি। এই যুদ্ধ স্থায়ী কিছু পরিবর্তন ডেকে এনেছে। বিশ্লেষকরা দু ধরনের পরিণতির কথা বলছেন। একটি স্বল্পমেয়াদী, অন্যটির মেয়াদ হবে দীর্ঘ। 2 সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির পর অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে স্বল্পমেয়াদী প্রভাব হিসেবে দেখছেন তারা। কিন্তু দুপক্ষের চাওয়া পাওয়ায় ব্যাপক মতপার্থক্য থাকায় স্থায়ী শান্তির সম্ভাবনা খুব কাছাকাছি সময়ে দেখছেন না বিশ্লেষকরা।
তারা বলছেন যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি চিরতরে বদলে গেছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালীতে ইরানের যতটা প্রভাব ছিল এখন সেটা আরও বেশি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের বিশ্লেষণ অনুযায়ী হরমুজ প্রণালী কার্যত ইরানের প্রণালী হয়ে উঠেছে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিয়ন্ত্রণ তা ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটাবে। সেক্ষেত্রে বৈশ্বিক জ্বালানি ও সারের দাম বহু বছর বাড়তি থাকবে, মুদ্রাস্ফীতিও বাড়বে। আর মুদ্রাস্ফীতি বাড়লে ট্রাম্পের জন্য যুদ্ধে নিজেকে জয়ী দাবি করা কঠিন হয়ে পড়বে। এদিকে বিশ্বব্যাংক সতর্ক করেছে সারের সরবরাহ সংকটে খাদ্যপণ্যের দাম 16% পর্যন্ত বাড়তে পারে। আইইএর মতে বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তার হুমকিতে দাঁড়িয়ে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি এখন আর অস্ত্রের যুদ্ধ নয়, বরং কে কার অর্থনৈতিক চাপ বেশি সইতে পারবে সেই স্নায়ুযুদ্ধ। অরিসুল ইসলাম, ৭১। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা যুদ্ধে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। গত শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল বারো এ ঘোষণা দেন। ফরাসি সংবাদ মাধ্যম বিএমএফ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জো নোয়েল বারো বলেন, এই সংকট শুরুর পর থেকেই ফ্রান্স যুদ্ধে জড়ায়নি। তিনি বলেন, যুদ্ধের লক্ষ্য পরিষ্কার না হওয়া এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অভিযানে ফ্রান্সের পক্ষে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া আলোচনার মাধ্যমে শত্রুতা নিরসনের ওপর জোর দিয়ে জো নোয়েল আরও বলেন, শুরু থেকে ফ্রান্স এই যুদ্ধের বিপক্ষে ছিল। যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি কতটা বেশি ছিল তা গোটা বিশ্ব দেখেছে। পাশাপাশি অর্থনীতি ও মানুষের দৈনন্দিন জীবনে এর মারাত্মক প্রভাবও পড়ছে। এদিকে ইরান উপকূলে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম ইয়াকুব কারিমপুর এবং নাসের বাকারজাদে। আদালত তাদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তথ্য আদান প্রদানের অপরাধে দোষী সাব্যস্ত করে। কারিমপুর সংবেদনশীল তথ্য মোসাদ কর্মকর্তার কাছে সরবরাহ করতেন, আর বাকেরজাদে সরকারি ও ধর্মীয় ব্যক্তিত্বদের তথ্য সংগ্রহ করতেন। তারা ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশেপাশে গোয়েন্দা কার্যক্রম চালাতেন। এর আগে গত মাসেও মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের তেল কেনার অভিযোগে চীনা 5 প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়ে বেইজিং বলেছে, ওয়াশিংটনের এই কাজকে অন্য দেশের ওপর নিজেদের আইন প্রয়োগের অন্যায্য চেষ্টা হিসেবে দেখছে চীন। এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঠেকাতে পাল্টা নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকানোর জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞামূলক এই আদেশ ঠিক কোন প্রক্রিয়ায় কার্যকর করা হবে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হয়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ফলতা আসনের ভোট বাতিল করেছে স্থানীয় নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগে এই আসনে ভোট বাতিল করল সংস্থাটি। শনিবার রাতে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। কমিশন জানিয়েছে, আগামী 21 মে ফলতার 285 ভোট কেন্দ্রে আবার ভোট হবে। এই পুরো নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে 24 মে। সে হিসেবে আগামী 4 মে ফলাফল পাওয়া যাবে রাজ্যের 293 আসনের। এর আগে পশ্চিমবঙ্গে 2 দফায় 294টি আসনে ভোট হয়, কিন্তু দক্ষিণ 24 পরগনার মগরাহাট এবং ডায়মন্ড হারবারের বিধানসভা আসনের 15টি কেন্দ্রে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় শনিবার আবার ভোট হয়। এদিন তৃণমূলের পক্ষ থেকে নানাভাবে হুমকির অভিযোগ তুলে ফলতার একাংশের জনগণ পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। এরপরই রাতে আসনটির ভোট বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রবাসী শ্রমিকের অধিকার রক্ষায় মিশনগুলোকে আরো জোরালো ও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী একটি হোটেলে আয়োজিত হয় এই সভা। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবাসীরা নানা বৈষম্যের শিকার হন, তবে তাদের পাশে কেউ থাকেন না। মালয়েশিয়া শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বিন মিরাজের সভাপতিত্বে এবং রাজু ইমান আলী হানিফের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপি। ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুবনেতা মিনহাজ মণ্ডল, হাশেম মোল্লা, মেহেদি হাসান, প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ আরও অনেকে। এ সময় বক্তারা শ্রমিক দিবসের অনুষ্ঠানে দেশটিতে অবস্থানরত হাইকমিশনের কোনো কর্মকর্তা সভায় যোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 31 জন। নায়ারিতো রাজ্য সরকার জানিয়েছে শুক্রবার বাসটি
আমাতলান দে কানিয়াস শহরের মহাসড়ক থেকে ছিটকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের যাত্রীরা জালিস্কো রাজ্য থেকে নায়ারিতের একটি বিনোদন কেন্দ্রে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে 6 জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 5 জন সহ মোট 11 জনের মৃত্যু নিশ্চিত করেছে নায়ারি রাজ্যের পুলিশ। এদিকে দুর্ঘটনার পর নায়ারিতো এবং হালিস্কোর জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধার অভিযান চালানোর জন্য তারা মহাসড়কটি বন্ধ করে দেন। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।